আমরা প্রথমেই আলোচনা করব ওয়ানের যোগস কিভাবে নির্ণয় করা যেতে পারে। ওয়ানের যোগস আমরা জানি, ওয়ানের যোগস নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে খেয়াল করতে হয় এখানে চলক হিসেবে কি আছে। আমি আবার বলতেছি যে ওয়ানের যোগস যদি আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমে খেয়াল করতে হবে এখানে চলক হিসেবে কি আছে। আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন এখানে আছে 1 আর এখানে আছে ডি থিটা। এখানে কি আছে? 1 আছে আর আছে ডি থিটা। যেহেতু এখানে ডি থিটা আছে তাহলে 1 এর চলক এখানে ডি যেহেতু ডি থিটা আছে সেক্ষেত্রে এখানে চলক ধরে নিতে হবে থিটা। সুতরাং 1 এর যোগফল হবে থিটা প্লাস সি। আচ্ছা, যদি এমন হয় যে এখানে আমাদের 1 এরই আমরা যোগফল নির্ণয় করব, কিন্তু আছে হচ্ছে dz 1 আর এখানে আছে dz, সুতরাং আমাদের চলক ধরে নিতে হবে কি z। যেহেতু dz আছে তাহলে চলক হলো z, সুতরাং 1 এর যোগফল হচ্ছে z প্লাস c। অর্থাৎ এই ক্ষেত্রে যদি 1 dz থাকে তাহলে z প্লাস c, যদি 1 d থিটা থাকে তাহলে থিটা প্লাস c। এটা কিন্তু অনেক সময় এভাবেও থাকতে পারে, যেমন যোগ সাইন আছে আর এখানে dx আছে, এখানে যোগ সাইনটা দেওয়া আছে আর এখানে কি আছে dx আছে। এখানেও কিন্তু আমরা বুঝতে পারতেছি এখানে একটা 1 আছে, 1টা লেখা হয়নি কিন্তু 1 কিন্তু আছে, কেন 1 আর dz বা 1 বা dx গুণ করলে dx ই হবে। এই ক্ষেত্রে 1 এর যোগফল কি হবে? যেহেতু dx আছে তাহলে চলক ধরে নিতে হচ্ছে x, অর্থাৎ এই ক্ষেত্রে হবে x প্লাস c। এই তো গেল 1 এর যোগফল নির্ণয় সম্পর্কিত একটা ধারণা। এখন আমরা দেখব 1/x এর যোগফল কি হয়। 1/x আমরা জানি যে 1/x এর যোগফল হয় ln x প্লাস c। সুতরাং 1/z এর যোগফল কি হবে? 1/z এর যোগফল হবে ln z প্লাস c। এখন আমরা দেখব x টু দি পাওয়ার n এর যোগফল কি হয়। x টু দি পাওয়ার n অর্থাৎ এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনের x টু দি পাওয়ার n ফরম্যাট বিশিষ্ট ফাংশনের যোগফলটা কি হয়। x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনের যোগফল হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 আর হচ্ছে প্লাস c। এখন আমরা দেখব ঋণাত্মক সূচকের ব্যবহার সম্পর্কিত ধারণা। ঋণাত্মক সূচকের ব্যবহার বা প্রয়োগ সম্পর্কিত ধারণা। যেমন যদি থাকে 1/x টু দি পাওয়ার n, এটাকে আমরা ঋণাত্মক সূচকের ধারণা ব্যবহার করলে লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস m, অর্থাৎ 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m। এটাকে ঋণাত্মক সূচকের ধারণা ব্যবহার করে আমরা কি লিখতে পারি যে x টু দি পাওয়ার মাইনাস m। এখন আমরা যে কাজটা করব, এই যে ধারণাগুলো আমরা দেখলাম বা এই ফরম্যাটগুলো আমরা দেখলাম বা আলোচনা করলাম বা বলা যেতে পারে মোটামুটি বোঝার চেষ্টা করলাম। এখন এই ফরম্যাটগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা একটি ফাংশনের আজকে যোগফল নির্ণয় করব, আর পদ্ধতি হিসেবে ব্যবহার হবে এখানে প্রতিস্থাপন পদ্ধতি। এখন আমরা দেখে নিচ্ছি যে আজকের ফাংশনটি আসলে কি ধরনের। আজকের ফাংশনটি হচ্ছে এমন, এখানে দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 2 হোল স্কয়ার, আর এখানে তো dx থাকবে আর এখানে তো একটা যোগফল চিহ্ন বা ইন্টিগ্রেশন সাইন। আমরা এখন কি করব? এখন আমরা ফাংশনটা লিখে নিব, তারপর প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করব এবং এই ফরম্যাটগুলো ব্যবহার করার মাধ্যমে এই ফাংশনটির যোগফল নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। তাহলে হচ্ছে সমাধান। প্রথমে আমরা যে কাজটি করে থাকি ফাংশনটা লিখে নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন সাইন দিলাম x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই
এক্স প্লাস টু হোল স্কোয়ার এখানে হচ্ছে ডিএক্স। এখন আমরা প্রতিস্থাপনের কাজটা শুরু করতে পারি, মানে প্রতিস্থাপন পদ্ধতি এখানে আমরা প্রয়োগ করব। তাহলে প্রথমে আমাদের ঠিক করে নিতে হবে কোন এই মানে ফাংশনটির কোন অংশটুকুকে প্রতিস্থাপন করা যাবে বা করলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আমরা এখানে প্রতিস্থাপন করব হলো x প্লাস 2 কে। প্রতিস্থাপন করব কাকে? x প্লাস 2 কে। আর x প্লাস 2 কে প্রতিস্থাপিত করি আমরা z দ্বারা। এখানে আমরা x প্লাস 2 কে প্রতিস্থাপিত করতেছি কি দিয়ে? z দিয়ে। এমন না বিষয়টা যে সর্বক্ষেত্রে আমাদের z চলকই নিতে হবে, আমাদের পছন্দ মতো অন্য যে কোনো চলকই আমরা এখানে নিতে পারবো। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, যেহেতু আমরা চলক পরিবর্তিত করে ফেলছি, কি করে ফেলছি? চলক পরিবর্তিত করে ফেলছি, সুতরাং আমাদের এই যে dx এটাকেও পরিবর্তিত বা প্রতিস্থাপিত করতে হবে। আচ্ছা, কি হবে সেটা? এখানে যেটা x চলক ছিল z চলক চলে আসছে, তাহলে এখানে dx আছে, এখানেও আমাদের প্রতিস্থাপিত করে dz নিয়ে আসতে হবে। কিন্তু বিষয়টা কিন্তু এমন না যে dx আছে এটাকে আমরা প্রতিস্থাপিত করে সরাসরি dz লিখবো। এটাও আমাদের নির্ণয় করতে হয় যে আসলে dx এর স্থলে কি হতে পারে। এই জন্য আমরা কি করে থাকি? এই জন্য আমরা এর উভয় পক্ষকে করে থাকি ডিফারেন্সিয়েশন। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশনটা করি। d dx x plus 2 equal d dx, এটা হচ্ছে z বা এখন কথা হচ্ছে x এর অন্তরজ বা ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 হয়, আর 2 হচ্ছে ধ্রুবক, এটা হবে 0। সুতরাং এখানে হচ্ছে 1 আর ইকুয়াল হচ্ছে dz dx। তাহলে অতএব dx সমান সমান হচ্ছে dz। অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে আসতে পারলাম, যদি আমরা x প্লাস 2 কে প্রতিস্থাপন করি z দ্বারা, সেক্ষেত্রে dx প্রতিস্থাপিত হবে dz দ্বারা। এখন আমরা যে কাজটি করব, প্রতিস্থাপনের কাজটা করে ফেলব। তাহলে এখন দিলাম, এখন এই যে dx, তা dx এর স্থলে চলে আসবে dz। তাহলে এখানে আমরা dz লিখলাম, ইন্টিগ্রেশনের সাইন তো থাকবেই। এরপর এখানে কি আছে? x স্কয়ার প্লাস 1। আচ্ছা, আমরা x প্লাস 2 কে প্রতিস্থাপিত করছি z দিয়ে, তাহলে অতএব x সমান সমান কি হবে? z মাইনাস 2। অর্থাৎ এই যে x স্কয়ার আছে, এখানে আমরা লিখতে পারবো z মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে লিখে ফেলি z মাইনাস 2 এখানে হোল স্কয়ার, আর এখানে প্লাস 1 আছে, তাহলে প্লাস 1 লিখলাম, আর ডিভাইডেড বাই এখানে কি আছে? x প্লাস 2। তাহলে x প্লাস 2 সমান z ধরছি, তাহলে x প্লাস 2 এর স্থলে হচ্ছে z স্কয়ার, কেন এখানে x প্লাস 2 হোল স্কয়ার আছে, আমরা এখানে z স্কয়ার লিখলাম। এখন আমরা এই লবে z মাইনাস 2 হোল স্কয়ার আছে, এখানে a মাইনাস b হোল স্কয়ারের যে বর্গমূলের একটা সূত্র আছে সেটা এখানে ব্যবহার করব। তাহলে আমরা পাচ্ছি z স্কয়ার মাইনাস 2 ইনটু z ইনটু 2 প্লাস 2 স্কয়ার, এখানে প্লাস 1। আমরা এখানে কি করলাম? a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা এখানে ব্যবহার করলাম, আর হরে যা আছে এটা তাই লিখলাম z স্কয়ার, আর এখানে হলো dz। এখন আমরা হিসাবটা করে ফেলি। ইন্টিগ্রেশনের সাইন এখানে হচ্ছে z স্কয়ার, আর এখানে কি হবে? মাইনাস 4z হবে, আর 2 স্কয়ার মানে 4 আর 1 যোগ করলে হয় 5, আর এখানে z স্কয়ার ডিভাইডেড বাই z স্কয়ার, আর এখানে হচ্ছে dz। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই লবটাকে ঠিক রেখে ভুল হলো, মানে হরটাকে ঠিক রাখবো, ঠিক রেখে লবগুলোকে আলাদা আলাদা অংশে বিভক্ত করবো আর কি। সেটা কি? যেমন এই লবের কয়টি অংশ আছে? 3টি আছে। লবের 3টি পদ, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই 3টি পদকে আমরা আলাদা করে ফেলবো, কিন্তু হরকে কোনোভাবে পরিবর্তন করব না হরে। যেমন আমরা দেখি z স্কয়ার ডিভাইডেড বাই z স্কয়ার, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি,
মাইনাস 4z ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 5 ডিভাইডেড বাই জেড স্কোয়ার, আর এখানে হচ্ছে ডিজেড। অর্থাৎ এখানে আমরা কি কাজটি করলাম, এখানে আমরা যে কাজটি করলাম, এই যে লবের যে তিনটি অংশ বা তিনটি পদ আছে, এই তিনটি পদকে আলাদা করে ফেললাম, আর হর হর অপরিবর্তিতই রাখা হলো, অর্থাৎ প্রতি ক্ষেত্রে কিন্তু জেড স্কোয়ারে রাখছি। আচ্ছা, এখানে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যাতে আমরা এই যে ফরম্যাটগুলো এখানে আমরা শিখছি, এই ফরম্যাটের ন্যায় ফরম্যাট যেন আমরা এই ফাংশনে নিয়ে আসতে পারি। আর এখানে অবশ্যই আরেকটি বিষয় আছে যে এটাও আমরা কিন্তু খেয়াল রাখলাম যে মানের পরিবর্তন যেন না হয়, এবং আমরা জানি যে এইভাবে আমরা যদি কোনো ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে দাঁড় করে আর কি আংশিক করে ফেলি, যেমন এই তিনটি ভগ্নাংশের সমষ্টি এই ভগ্নাংশটি হবে করে ফেলি, এটাতে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, ক্যালকুলেশনটা করে ফেলবো। যেমন জেড স্কোয়ারকে জেড স্কোয়ার দিয়ে ভাগ দিলে হচ্ছে 1 মাইনাস, আর এখানে জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার, তাহলে হবে 1 বাই জেড, অর্থাৎ এখানে হচ্ছে 4 বাই জেড প্লাস, আর এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই যে ঋণাত্মক সূচকের ধারণা আমরা ব্যবহার করতে পারি 1 বাই x টু দি পাওয়ার m সমান সমান যদি হয় x টু দি পাওয়ার মাইনাস a, সেই ক্ষেত্রে 1 বাই z স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি z টু দি পাওয়ার মাইনাস 2, আর 5 এখানে গুণ অবস্থা থাকলো, তাহলে 5 ইনটু z টু দি পাওয়ার মাইনাস 2, আর এখানে dz। এখন আমরা যে কাজটি করব, এই যে প্রতিটি অংশকে আলাদা করে ফেলবো, যাতে আমরা খুব সহজে এই যে এখানকার যে ফরম্যাট আমরা শিখছি এই ফরম্যাটগুলো এক্ষেত্রে ব্যবহার করতে পারি। আচ্ছা, আলাদা করে ফেলি, ইন্টিগ্রেশন সাইন দিলাম, এখানে লিখলাম dz মাইনাস এ 4, আমরা 4টাকে আলাদা করে ফেলতে পারি কারণ এটা হচ্ছে একটা ধ্রুবক, তাহলে আলাদা করলাম, এখানে হলো 1 বাই z, এখানে dz প্লাস 5 হচ্ছে ধ্রুবক, এটাকে আলাদা করলাম, ইন্টিগ্রেশনের সাইন দিলাম, z টু দি পাওয়ার মাইনাস 2 dz। এখানে আমরা কিন্তু তিনটি অংশকে তিনটি আলাদা ফাংশনের তিনটি অংশ আমরা আলাদা করে ফেললাম। এবং আমরা যদি খেয়াল করি যে এই যে তিনটি অংশ আমরা আলাদা করলাম, এই তিনটি অংশের সাথে আমাদের এখানকার ফরম্যাটগুলো কিন্তু মিলে যাচ্ছে। যেমন এই যে ইন্টিগ্রেশন dz অর্থাৎ 1 এর ইন্টিগ্রেশন বা যোগস এই ফরম্যাটের সাথে মিললো। তারপর হচ্ছে 1 বাই জেড, এই যে এই ফরম্যাটের সাথে মিলে গেল। আর হচ্ছে এই যে জেড টু দি পাওয়ার মাইনাস 2, এটা মিলে গেল হচ্ছে এই ফরম্যাটের সাথে। অর্থাৎ আমাদের এই তিনটি অংশ এখানকার আলোকিত বা যে আমরা ফর্মগুলো আলোচনা করছি তার তিনটি ফরম্যাটের সাথে কিন্তু হুবহু এই ফাংশনের তিনটি অংশে মিলে গেল। যেহেতু মিলে গেল, এখন তো তাহলে আমরা খুব সহজে এই ফরম্যাটগুলো এখানে ব্যবহার করার মাধ্যমে এই ফাংশনটির যোগস্থ নির্ণয় করে ফেলতে পারবো, এবং আমরা ঠিক এখন তাই করব। আচ্ছা, তাহলে এখানে কি হবে, এখানে হবে z মাইনাস 4, এখানে হবে ln z প্লাস 5, আর এখানে কি হবে এই যে x টু দি পাওয়ার n এর এটা ইন্টিগ্রেশন নির্ণয় ধারণাটা এখানে ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস c। আমাদের যোগস্থ নির্ণয়ের যে মূল কাজটি কিন্তু আমরা এখানে করে ফেললাম। এখন আমরা যতটুকু সম্ভব সলভ করার চেষ্টা করব, এরপর আমরা z কে প্রতিস্থাপিত করব, অর্থাৎ z চলকের স্থলে x চলকটা নিয়ে আসব। আর এই অংশটুকুর কাজ আমাদের হয়ে গেল। এরকম চাইলে আমরা এখন মিশিয়ে দিতে পারি। এখানে আছে z, তাহলে z লিখলাম মাইনাস হচ্ছে 4 ln z, আর এইখানে হচ্ছে প্লাস 5 ডিভাইড, এটা হলো 5 ইনটু হলো z টু দি পাওয়ার মাইনাস 1, আর এখানে হচ্ছে মাইনাস 1 আর হচ্ছে প্লাস c। আচ্ছা, এরপর আরেকটু আমরা সলভ করে ফেলি, z মাইনাস 4 ln z, এই যে মাইনাস প্লাসে মাইনাস 5, আর এখানে z টু দি পাওয়ার মাইনাস 1, আর ঋণাত্মক সূচকের ধারণা ব্যবহার করলে এখানে হবে 1 বাই z, তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 বাই z প্লাস c। এখন আমরা কিন্তু অনায়াসে z কে প্রতিস্থাপিত করতে পারি।
আর জেড প্রতিস্থাপিত হবে কি দ্বারা, এক্স প্লাস টু দ্বারা, যেটা স্থলে আমরা কি লিখবো, এক্স প্লাস টু। অর্থাৎ এখানে আমি যেমন এক্স প্লাস টু লিখি, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস টু মাইনাস ফোর লন, আর এর জেড এর স্থলে হবে হচ্ছে এক্স প্লাস টু মাইনাস হচ্ছে 5 ডিভাইডেড বাই এক্স প্লাস টু, আর এখানে এটাকে ইন্টিগ্রেশন ধরবো প্লাস সি। আচ্ছা, এখানে ধ্রুবক কি আছে, 2 থাকলো আর সি থাকলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের ফাংশনটির যে যোগজ নির্ণয় করার কথা ছিল সেই যোগজ। তা আশা করি যে ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকের এই ফাংশনটি আমরা যোগজ নির্ণয় করলাম সেটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।